E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello student. Hello sir. How are you? Fine sir. How are you sir? I am fine. Be seated please. তোমরা বলো নিকোজেন কি? বলতে পারো নিকোজেন কি? গ্রুপ 15 এর মৌলগুলোকে নিকোজেন বলে। হ্যাঁ, গ্রুপ 15 এর মৌলগুলোকে আমরা নিকোজেন বলে থাকি। কেন নিকোজেন বলা হয়? কারণ গ্রুপ 15 এর মৌলগুলির মধ্যে আমরা সাফোকেটিং অর্ডার পেয়ে থাকি। সাফোকেটিং অর্ডার অর্থ শ্বাসরুদ্ধকর। ওয়ার্ডটা এসছে গ্রিক শব্দ নিকোজেন থেকে। আমরা গ্রুপ 15 এর নাইট্রোজেন সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্রুপ 15 এর ফসফরাস নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের টপিক হবে গ্রুপ 15 এর ফসফরাস। তো আমরা গ্রুপ 15 এর ফসফরাস নিয়ে আলোচনা করব। তো ফসফরাস যখন আমরা পড়ব, আমরা জানি ফসফরাসের রূপভেদগুলোর মধ্যে কালো ফসফরাস, লাল ফসফরাস, সাদা ফসফরাসগুলোই গুরুত্বপূর্ণ। কিন্তু পরীক্ষার দিক থেকে দেখতে গেলে আমরা লাল এবং সাদা ফসফরাসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আমরা আজকে লাল ফসফরাস এবং সাদা ফসফরাস নিয়ে প্রথম আলোচনা করব। তো দেখো, আজকে আমরা ফসফরাসের মধ্যে কি কি পড়ছি? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ফসফরাস, ইউজ অফ রেড ফসফরাস অ্যান্ড হোয়াইট ফসফরাস, ইম্পর্টেন্ট ইনফরমেশন ডিউরিং ল্যাব প্রিপারেশন অফ ফসফাইন। আর অক্সো অ্যাসিডগুলোর মধ্যে পড়ছি আমরা ফসফরাস অ্যাসিড, ফসফোনিক অ্যাসিড, অক্সাইডও পড়ছি আমরা ফসফরাস অক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইডও পড়ছি। আর পড়ছি আমরা কি নাইট্রিক অ্যাসিডের কিছু রিঅ্যাকশন আর ফসফরাস অ্যাসিডের কিছু রিঅ্যাকশন। লাস্টে আমরা আলোচনা করব সুপারফসফেট অফ লাইম নিয়ে। তো যখন আমরা ফসফরাসের ধর্ম নিয়ে আলোচনা করব, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম, তখন রূপভেদগুলোর মধ্যে লাল ফসফরাস আর সাদা ফসফরাসগুলো করছি আমরা। তো তোমরা রূপভেদ কি জানো? পুষ্পিতা বলো তো আমাকে, রূপভেদ কি? একই প্রকারের মৌল দ্বারা তৈরি কিন্তু পরমাণুর গঠন ভিন্ন, তাই ভৌত ধর্ম সম্পূর্ণ ভিন্ন। অণুর গঠন আলাদা হয়ে যায়, তাই তাদের ভৌত ধর্ম ভিন্ন হয়। তাহলে ধর্মগুলি যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের তার গঠন সম্পর্কে কিছুটা জানা রাখা দরকার। যেমন সাদা ফসফরাসের গঠন কি হয়? পি পি এইভাবে বন্ধন থাকে, যার ফলে কি হয়, তাদের মধ্যে একটা যে বন্ধন কোণ, পিপি বন্ধন কোণের মান কি থাকে এখানে? 60 ডিগ্রি। তো পিপি বন্ধন কোণের মান যদি 60 ডিগ্রি হয়, যেখানে পিপি বন্ধন কোণের মান 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, তার থেকে কমে এখানে কি হলো? 60 ডিগ্রি আসলো, 30 কমে গেল। তো এর জন্য এই P4 অণুর মধ্যে একটা পীড়নের সৃষ্টি হয়। তো P4 অণু পীড়ন মুক্ত হওয়ার একটা প্রবণতা দেখায়, যার দরুন তার কিন্তু স্থিতিশীলতা কম, সক্রিয়তা অনেক বেশি সাদা ফসফরাসের ক্ষেত্রে। এটা হলো সাদা ফসফরাসের গঠন। আর যদি লাল ফসফরাসে যাও, তাহলে তার গঠন হবে এইভাবে। তো
তো লাল ফসফরাসের ক্ষেত্রে এই মধ্যের বন্ধনটা থাকবে, আর ওই বন্ধনটা এখানে আছে কিন্তু এখানে নাই। তো এখানে কি হয়, P4 অণুগুলো এইভাবে যুক্ত হয়ে অতিকায় অণু তৈরি করে। তো যার দরুন কি হয়, তার মধ্যে কিন্তু আবার বন্ধন কোণ দেখা গেছে 101 ডিগ্রি, অনেক বেশি হয়ে যায়, যার ফলে পীড়নটা কিন্তু লাল ফসফরাসের মধ্যে আমরা পাই না। তো এটা লাল ফসফরাসের ক্ষেত্রে হয়। আর এটা কি হয়, সাদা ফসফরাসের ক্ষেত্রে। তো সাদা ফসফরাসের ক্ষেত্রে পীড়ন অনেক বেশি। তো এখন দেখো এই লাল ফসফরাসের অণুগুলির মধ্যে কি হয়, পিপি বন্ধনের শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী হয়, যার দরুন এটা অনেক বেশি স্থিতিশীল এবং সক্রিয়তা সাদা ফসফরাস অপেক্ষা অনেক কম থাকে। তো আমরা প্রপার্টিসগুলোর মধ্যে কি দেখি, সাদা ফসফরাসের প্রথম যদি আমরা গন্ধের দিকে যাই, সাদা ফসফরাস রসুনের মতো গন্ধযুক্ত হয়, লাল ফসফরাসের কোনো গন্ধ থাকে না। আবার সাদা ফসফরাস বায়ুতে সাধারণ তাপমাত্রা 303 কেলভিনেই দেখো ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করে এবং বায়ুতে জ্বলে ওঠে। কিন্তু লাল ফসফরাসের ক্ষেত্রে কি হয়, তা জ্বলে না। জ্বলে যদি, তাহলে কিন্তু তাপমাত্রা অনেক বেশি, 565 কেলভিনে জ্বলে। সাদা ফসফরাস জৈব দ্রাবকে দ্রাব্য, আর লাল ফসফরাস জৈব দ্রাবকে দ্রাব্য হয় না। আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সাদা ফসফরাস কিন্তু ফসফিন উৎপন্ন করতে পারে, লাল ফসফরাস পারে না। আবার দেখো এই সাদা ফসফরাস কি করে, তার তো অনেক বেশি সক্রিয়তা, তার জন্য সে কপার, সিলভার, গোল্ড লবণকে সংশ্লিষ্ট ধাতুতে বিজারিত করে। কিন্তু লাল ফসফরাস কি হয়, বিজারিত করতে পারে না। আর এই যে P4 এর অণুগুলো, এরা কিন্তু দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধনের মাধ্যমে যুক্ত থাকায় ওদের কিন্তু গলনাঙ্ক অনেক কম। কিন্তু সাদা ফসফরাসের ক্ষেত্রে গেলে ওরা অতিকায় অণু গঠন করে, ভাঙতে গেলে বেশি শক্তির দরকার হয়, যার জন্য গলনাঙ্ক অনেক বেশি, 543 কেলভিন দেখা যায়। আর সাদা ফসফরাস অনুপ্রভা সৃষ্টি করতে পারে, লাল ফসফরাস কিন্তু অনুপ্রভা সৃষ্টি করে না। দেখো সাদা ফসফরাস বিষাক্ত হয়, লাল ফসফরাস বিষাক্ত নয়। এখানে একটা জিনিস মনে রাখতে পারো, আমরা ল্যাবরেটরিতে যদি ফসফরাসে সাদা ফসফরাস থেকে বিষাক্ত কোনোভাবে হাতে লেগে যায়, তাহলে আমরা কি করতে পারি, দেখো কপার সালফেটের দ্রবণের সঙ্গে যদি বিক্রিয়া করে দেই, তাহলে কিন্তু ও কপার অধক্ষিপ্ত করবে আর H3PO4 এবং সালফুরিক অ্যাসিড তৈরি করতে পারে। আমরা কিন্তু এইভাবে বিষাক্ত ফসফরাস থেকে ল্যাবরেটরিতে হাতকে কপার সালফেটের দ্রবণ দিয়ে ধুয়ে নিতে পারি। তো স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার অনুপ্রভা কি? হ্যাঁ, অনুপ্রভা কি, তো দেখো সাদা ফসফরাস কি হয়, সাদা ফসফরাস বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করতে পারে। তো ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করে সাধারণ তাপমাত্রায় জ্বলে উঠে সবুজ রঙের আলোর সৃষ্টি করে, অন্ধকারে তা কিন্তু অনেক উজ্জ্বল দেখায়। হাত দিয়ে যদি তোমরা স্পর্শ করো খুব একটা তাপ বুঝবে না, তাই একে শীতল শিখা বলা হয়ে থাকে। ফসফরাসের এই ধর্মকে আমরা বলি অনুপ্রভা। বুঝতে পেরেছো অনুপ্রভা কি? তাহলে তোমরা আমাকে বলতে পারো কেন সাদা ফসফরাসকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি? কারণ সাদা ফসফরাস বায়ুর ওর সাথে বিক্রিয়া করে, তাই সাদা ফসফরাসকে জলে রাখা হয়। ভেরি গুড। সাদা ফসফরাস তো সাধারণ তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, তাই আমরা কিন্তু তাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। তো একটা জিনিস মনে রাখবে, তো আমরা মোটামুটি ধর্ম জানলাম, এখন তার ব্যবহার সম্পর্কে যদি আমরা দেখি, সাদা ফসফরাস এবং লাল ফসফরাসের ব্যবহারের দিকে যদি যাও, সাদা ফসফরাস অনেক বেশি সক্রিয়, যার জন্য ওকে কিন্তু সরাসরি আমরা ব্যবহার করতে পারবো না। সাদা ফসফরাসকে আমরা জেনারেলি প্রথম লাল ফসফরাসে কনভার্ট করতে পারি, তারপর সাদা ফসফরাস থেকে আমরা ফসফরাস পেন্টাঅক্সাইড, ফসফিন, ক্যালসিয়াম হাইপোফসফাইড প্রভৃতি প্রস্তুত করা যায়। সাদা ফসফরাস কিন্তু কি হয়, দেশলাই শিল্পে প্রচুরভাবে ব্যবহৃত হয়। আর দেখো কি হয়, ব্রোঞ্জ, ফসফোর ব্রোঞ্জ, যে ব্রোঞ্জের মধ্যে ফসফরাস ইউজ করা হয়, যেটা মরিচা বিরোধী এবং শক্ত সংকর ধাতু প্রস্তুত করতে লাল ফসফরাস ব্যবহৃত হয়। ইঁদুর মারার বিষ প্রস্তুতিতেও আমরা জিঙ্ক ফসফাইড হিসেবে ব্যবহার করে থাকি ফসফরাসকে। এছাড়া দেখো হোম সিগন্যাল প্রস্তুত করতেও ফসফাইড যুগ ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় ফসফরাস ব্লাড ক্যান্সারের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। হোম সিগন্যাল কি স্যার? হ্যাঁ দেখো, এখানে তো দেশলাইতে আমরা দেখলাম লাল ফসফরাস ইউজ হয়েছে, তুমি কি বলেছো হোম সিগন্যাল। দেখো হোম সিগন্যালটা কি, হোম সিগন্যালের ব্যাপারটা হচ্ছে যখন বিপদগামী কোনো জাহাজ থাকে সমুদ্রে, তো ও যে সংকেত তৈরি করে কি করে, ও কিন্তু একটা কন্টেনারের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড সঙ্গে ক্যালসিয়াম ফসফাইড নিয়ে ছিদ্রযুক্ত কন্টেনারের মধ্যে নিয়ে এটাকে জলে ফেলে দেওয়া হয়। ছিদ্রের মাধ্যমে জল যখন কন্টেনারে আসে, তখন জলের সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ায় C2H2 ফর্ম করে অ্যাসিটিলিন আর ডাইহাইড্রোজেন ফসফরাস P2H4 তৈরি করে।
আবার দেখো এই P2H4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে P2O5 সাদা ধোঁয়ার তৈরি করে, এবং ক্যালসিয়াম হাইড্রেট যেটা আছে ওটাও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড করে, মানে ক্যালসিয়াম অ্যাসিটিলিনটা জ্বলে ওঠে। তার সঙ্গে ফসফিন কিছু গ্যাস তৈরি হয়, তাও P2O5 তৈরি করে। এইভাবে যে লাল শিকার তৈরি হয় এটা একটা সংকেত হিসেবে কাজ করে, যাকে আমরা হোম সিগন্যাল বলে থাকি। তো আজকে আমরা নেক্সট যে টপিকস পড়বো তা হলো ফসফাইনের প্রিপারেশন। তো ফসফিনের প্রিপারেশন করতে যদি যাই আমরা, প্রথম দেখো আমরা কি করছি, ফসফিন প্রিপারেশন। ফসফিন কি? ফসফিন হচ্ছে ফসফরাসের ট্রাইহাইড্রাইড। ফসফরাসের সাথে কি আছে? 3টা হাইড্রোজেন যুক্ত আছে, যাকে আমরা ফসফিন বলে থাকি। তো আমরা ল্যাবরেটরিতে যখন ফসফিন প্রিপারেশন করতে যাব, আমাদের 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট নিতে হবে আমাদেরকে। হোয়াইট ফসফরাস, সাদা ফসফরাস নেব, কস্টিক সোডার দ্রবণ নেব যেটা থাকবে 30 to 40% সলিউশন, আর তার সঙ্গে আমরা কি নেব? কার্বন ডাই অক্সাইড। দেখো ল্যাবরেটরিতে যখন তার প্রিপারেশন করা হয় তখন একটা গুলতল রাউন্ড বটম ফ্লাক্সের মধ্যে আমরা সাদা ফসফরাস নেই, তার সঙ্গে আমরা কি করি? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, আর কার্বন ডাই অক্সাইড নলের মাধ্যমে, একটি নলের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড আসছে, আর নির্গমনের নলের মাধ্যমে ফসফাইন গ্যাস যাচ্ছে। তো এখানে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় কেন? বিক্রিয়া তো কি আছে? ফসফরাস এবং NaOH সঙ্গে জল দিয়ে আমরা কি তৈরি করছি? সোডিয়াম হাইপোফসফাইড এবং ফসফিন। তো এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় থাকে কেন? কারণ ভিতরের অক্সিজেনকে আমরা সরিয়ে দিই, অক্সিজেন মুক্ত পরিবেশ রাখি, ঠিক আছে। আর ফসফিন যেগুলো আসছে ওইগুলো জলের মধ্যে যাচ্ছে, তারপর কিন্তু জল থেকে যখন এয়ারের সংস্পর্শে, অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সাদা ধোঁয়ার রিং তৈরি করে, যেটাকে আমরা ভর্টেক্স রিং বা সাদা ধোঁয়ার রিং বলে থাকি। আচ্ছা স্যার, তাহলে বিশুদ্ধ ফসফিন কিভাবে পাওয়া সম্ভব? হ্যাঁ, আমরা এখানে তো দেখলাম কি ভর্টেক্স রিং P2O5 তৈরি করছে, তো আমরা বিশুদ্ধ ফসফিন কিভাবে পাবো? আসলে কি হয়, আমরা যে ফসফিন তৈরি হবে তাকে আমরা প্রথম হাইড্রোজেন আয়োডাইড সলিউশনের মধ্যে পাস করব। হাইড্রোজেন আয়োডাইড সলিউশনে পাস করলে কি হয়? ফসফোনিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে। এই ফসফোনিয়াম আয়োডাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে আমরা ফসফিন পাবো, এবং এটা হবে বিশুদ্ধ ফসফিন। বুঝতে পেরেছো? বলো। সাদা ধোঁয়ার বলয় কিভাবে সৃষ্টি হয়? হ্যাঁ, সাদা ধোঁয়ার বলয়টা কিভাবে সৃষ্টি হয়? সাদা ধোঁয়ার বলয় দেখো, আমরা বললাম যে যখন ফসফিন তৈরি হয়, ফসফিনের রিঅ্যাকশন সাদা ফসফরাসের সঙ্গে যখন NaOH এর বিক্রিয়া হয় তখন কিছুটা কিন্তু হাইড্রোজেন গ্যাসও তৈরি হয়। সোডিয়াম হাইপোফসফেটের সাথে কিছু হাইড্রোজেন গ্যাসও আমরা পেয়ে যাই, কিছুটা ডাইহাইড্রোজেন ফসফেটও পেয়ে যাই। P2H4 যেটা ফর্ম করে, এটা কিন্তু সাধারণ তাপমাত্রায় আমাদের ফ্লাক্সের ভিতরে যে তাপমাত্রা থাকে তার মধ্যেই কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে P2O5 তৈরি করতে পারে। বা তার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড দিয়ে আমরা ওই অক্সিজেন মুক্ত করেছিলাম, এনভায়রনমেন্টকে অক্সিজেন মুক্ত করেছিলাম ফ্লাক্সের ভিতরটাকে। তো বাতাসের সঙ্গে যখন ওই ফসফিন গ্যাসটা আসবে কি হবে? P2H4টা অক্সিজেনের সঙ্গে আসার সাথে সাথে জ্বলে উঠে সঙ্গে ফসফিনকেও জ্বালিয়ে তুলে। এতে দুইটার ক্ষেত্রে আমরা কি পাই? P2O5 ফর্ম করে। দেখো কি ফর্ম করলো? P2O5 ফর্ম করলো, এবং এই P2O5 থেকেই আমরা সাদা ধোঁয়া পেয়ে থাকি, যেটাকে আমরা ভর্টেক্স রিং বলে থাকি বা স্মোকিং রিংও বলা হয়ে থাকে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট যে টপিকসে আমরা যাব তা হলো ফসফরাসের অক্সি অ্যাসিড। ফসফরাসের অক্সি অ্যাসিড প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে প্রথম আমরা ধরবো অর্থোফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড। তো অর্থোফসফরিক অ্যাসিড ক্ষেত্রে কি হয়? H3PO4, তার থেকে যদি আমরা একটা অক্সিজেন কমিয়ে দেই তাহলে আমরা আসবো ফসফরাস অ্যাসিডে। তার থেকে যদি তুমি একটা অক্সিজেন কমিয়ে দাও তাহলে আসবে কিন্তু ফসফিনিক অ্যাসিড। তো ওদের গঠন যদি জানতে হয় তাহলে দেখো এই ফসফনিক অ্যাসিডের ক্ষেত্রে সহজভাবে আমরা এইভাবে লিখতে পারি, ফসফরাসের সাথে কি হয়? PO OH OH, এটা একটা চতুস্তলিকীয় গঠন।
এটা কি করলাম আমি, H3PO4, তার থেকে যদি আমি একটা ও কমিয়ে দিই, ও যদি একটা কমিয়ে দিই তাহলে কি হবে, ধরো একটা ও কমিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কি হবে, এটা H3PO3। যদি আমি ওই আমাদের ওই গঠনের মতো করি তাহলে ওই ওটা সরিয়ে দিই তাহলে কি হয় দেখো তো, এটা হয়ে যাবে ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচারটা এইভাবে হয়ে যাবে। তো আমরা যদি সংকরানের দিক থেকে দেখতে যাই তাহলে দেখো ফসফরাসের ক্ষেত্রে কি হয়, sp3 সংকরায়িত হয়, পির ক্ষেত্রে কি হয়, গঠনটা চতুস্তলিকীয় হয়। আর দেখো তিনটা আছে নিঃসঙ্গ, একটা আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বাকিগুলো সিঙ্গেল ইলেকট্রন থাকে। ওই সিঙ্গেল ইলেকট্রন কি হয়, একটা OH এর সাথে বন্ধন, আরেকটা OH এর সাথে, আর একটা H এর সাথে বন্ধন করে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটা আছে এটা অক্সিজেনের সাথে কি করে, অসমযোজী বন্ধন তৈরি করে। বাকি তিনটা সমযোজী সিগমা বন্ধন তৈরি করছে, আর ওটা কিন্তু অসমযোজী বন্ধন তৈরি করছে। তো এইভাবে আমরা যদি আরেকটা ও কমিয়ে দেই তাহলে কি হবে, ফসফিনিক অ্যাসিড হয়ে যাবে। তো গঠন সবগুলোই চতুস্তলকীয়, কিন্তু আমরা সহজভাবে এইভাবে লিখতে পারি ফসফিনিক অ্যাসিড, তখন দুইটা ও চলে গেল। আর যখন একটা ও থাকবে তখন কি হবে, তখন তাকে বলবো আমরা ফসফরাস অ্যাসিড। আমরা আগের স্ট্রাকচারে দেখেছি কিভাবে আছে এটা। দেখো প্রথম ছিল H3PO4, এটা ছিল H3PO4। এখানে যখন এসছো তখন কি হয়েছে, H3PO3। এটাকে আমরা এটা H3PO4, 1 2 3 4 আরেকটা দিতে হবে, H3PO4। আর এখানে গেলে কি হবে, H3PO3। তারপরটাতে যদি যাই আমরা কি হবে, H3PO2। এই তো গঠনটাকে আমরা এইভাবে আঁকতে পারি। তো এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের মনে রাখতে হবে, যখন তিনটা OH থাকবে তখন তারা কিন্তু তিন ক্ষারীয় হয়ে গেছে, ত্রিক্ষারীয়। এখানে কিন্তু ক্ষারকীয়তা 1 হলো, এখানে ক্ষেত্রে ক্ষারকীয়তা 2 হলো, এখানে ক্ষেত্রে ক্ষারকীয়তা কি পেলাম আমরা, 3 পেলাম। তিনটা OH আছে তো, যার জন্য এখানে ক্ষারকীয়তা 3 আসলো। তো আমরা ক্ষারকীয়তাটা দেখবো এখান থেকে। আরেকটা জিনিস আমরা দেখতে পারি কি, তার জারণ সংখ্যা। জারণ সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, দেখো এই পির সঙ্গে হাইড্রোজেন কতগুলো আছে, 3টা, তাহলে আমরা লিখবো 3। তার সঙ্গে আমরা ফসফরাস লিখলাম একটা, আর তার সঙ্গে অক্সিজেন কতগুলো, 1 2 3 4, 4 × 2 8। তো -8 দিয়ে যদি আমরা = 0 লিখি তাহলে দেখবো ফসফরাসের জারণ কত আসলো, +5। এখানে আসবে +5। তারপর কিন্তু কি হবে, কমে যাবে। তো জারণ সংখ্যার মাধ্যমে আমরা কিন্তু অ্যাসিডিটি দেখতে পাই, কিন্তু তার ক্ষেত্রে আমরা গঠনের দিক দিয়ে চিন্তা করব বেশি। গঠনের দিক থেকে চিন্তা করলে দেখো কি হয়, এখানে একটা পির সাথে একটা অক্সিজেন লাগানো আছে ডাবল বন্ডেড। একটা ডাবল বন্ডেড অক্সিজেন 3টা OH থেকে ইলেকট্রন তার নিজের দিকে টানছে, যার দরুন তার মধ্যে যে অ্যাসিডিটি আসবে তা হবে সবচেয়ে কম। তারপরে যদি চলে আসো, এখানে কি হবে, একটা পির সঙ্গে একটা ডাবল বন্ডেড ও আছে, তো ও যখন ইলেকট্রন টানবে তার H প্রবণতাটা দেওয়ার প্রবণতা তার থেকে কিন্তু একটু বেড়ে যাবে। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে কিছুটা মোর অ্যাসিডিক। তারপরেরটাতে যদি যাও, একটা OH কে একটা PO বন্ধন ইলেকট্রন নিজের দিকে পুল করছে, যার দরুন এখানের ওই Hটা মুক্ত হতে সবচেয়ে বেশি সুবিধা পাবে। দ্যাটস ওয়াই এটা হবে স্ট্রংগেস্ট অ্যাসিডিক। তো এই হলো আমাদের অক্সালোসিড অফ ফসফরাসের গঠন নিয়ে আলোচনা। আমরা এখন চলে যাচ্ছি অক্সাইড অফ ফসফরাস নিয়ে। অক্সাইড অফ ফসফরাসের মধ্যে মেইনলি যে গুরুত্বপূর্ণ দুইটা থাকে, এগুলো হলো ফসফরাস ট্রাইঅক্সাইড আর ফসফরাস পেন্টাঅক্সাইড। গঠনটা মোটামুটি এইভাবে হয়, কিন্তু তোমরা কিভাবে আঁকবে, সহজভাবে আমরা আঁকতে পারি কিভাবে, দেখো আমরা কি করি, প্রথম এখানে কি হয়েছে, প্রত্যেকটা চতুস্তলীয় গঠনের মধ্যে শীর্ষে কিন্তু একটা পি আছে। তো আমরা এই চিন্তা করে আমরা কিভাবে আঁকতে পারি, প্রথম পি দাও, তারপর ও, তারপর পি দাও, ও পি দিয়ে দাও। দেখো পির সাথে ও যুক্ত করো, এভাবে কানেক্ট করে তারপর কি করবে তোমরা, এই পি থেকে এই পির মধ্যে বন্ধন যুক্ত করো, আর এই পি থেকে এই পির মধ্যে একটা ও দিয়ে যুক্ত করো। এখন এই প্রত্যেকটা পিকে যদি আমরা যুক্ত করে দেই তাহলে কিন্তু তার চতুস্তলীয় গঠনটা বোঝা যাবে। দেখো সহজে আমরা এঁকে নিলাম, আর প্রত্যেকটা ফসফরাসের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। তো এটা আমরা কি আঁকলাম, P4O6। বুঝতে পেরেছো? যখন তোমরা P4O10 করতে হবে তখন কি করবে, প্রত্যেকটার সঙ্গে একটা করে ও লাগিয়ে দিতে পারো।
এটাকে আমরা অসমযোজী বন্ধন দিয়েও দেখাতে পারি। এখানে কিন্তু অসমযোজী বন্ধন দেখানো আছে, পি থেকে অসমযোজী বন্ধন দিয়েও দেখাতে পারি। কিন্তু প্রত্যেকটা গঠনের মধ্যে লক্ষ্য রাখতে হবে যে পি গুলো চতুস্থলকের শীর্ষবিন্দুতে অবস্থান করছে। তো এইভাবে আমরা কি করলাম, আমরা দেখে নিলাম অক্সাইডের গঠন। এখন আমরা আলোচনা করব নাইট্রিক অ্যাসিডের কিছু বিক্রিয়া নিয়ে। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া নিয়ে যখন তোমরা আলোচনা করবে, প্রসেসটাকে অনেক সহজ করা যায়। কিভাবে? আমরা ধাতুকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো তুমি আমরা ধাতুকে, মেটালকে আমরা কিভাবে করতে পারি, একটাকে করলাম অ্যাক্টিভ সক্রিয়, আর আরেকটাকে আমরা করলাম অ্যাক্টিভ মেটাল আর নন অ্যাক্টিভ মেটালকে আমরা যদি ধরি মানে নিষ্ক্রিয়, সক্রিয় এবং নিষ্ক্রিয়। আর অ্যাসিডকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। একটাকে আমরা বলে দেবো, অ্যাসিডের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট করে নিতে পারি। একটাকে বলবো আমরা ডাইলুট মানে লঘু, আর একটাকে গাঢ় বা কনসেন্ট্রেটেড। এই দুইটা ভাগে ভাগ করলাম। এখন দেখো বিক্রিয়াটাকে যদি আমরা এভাবে শ্রেণীবিভাগ করে নিই, রিঅ্যাকশন শিখা অনেক সোজা হয়ে যায়। কিভাবে লেখা আছে, নন রিঅ্যাক্টিভ মেটালের সঙ্গে আমি কি দিয়েছি, ডাইলুট HNO3 দিয়েছি। তো দ্যাট মিন্স লঘু HNO3 দিলে কি হবে, মেটাল নাইট্রেট হবে, সঙ্গে ফর্ম করবে NO। পরেরটাতে যাও, রিঅ্যাক্টিভ মেটালের সঙ্গে আমি ডাইলুট HNO3 দিয়েছি, কি তৈরি হবে, মেটাল নাইট্রেট, সঙ্গে হবে N2O। তারপরেরটাতে যদি যাও, রিঅ্যাক্টিভ নন রিঅ্যাক্টিভ দুটোই দিতে পারো তুমি, কিন্তু অ্যাসিড হবে গাঢ়, কি তৈরি হয়, মেটাল নাইট্রেট সঙ্গে NO2। তাহলে আমাদের কি মনে রাখতে লাগবে, যদি নন রিঅ্যাক্টিভ মেটাল হয় আর লঘু দ্রবণ, লঘু অ্যাসিড যদি হয় তাহলে NO গ্যাস হবে। যদি রিঅ্যাক্টিভ মেটাল হয় আর ডাইলুট HNO3 থাকে তাহলে কি হবে, N2O গ্যাস হবে। আর যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়, মেটাল রিঅ্যাক্টিভ হোক বা নন রিঅ্যাক্টিভ হোক, এতে আমাদের কিছু যায় আসে না, আমরা পাবো NO2। তাহলে প্রত্যেকটার মধ্যে কি হবে, একটা মেটাল নাইট্রেট হচ্ছে, NO হচ্ছে বা NO2 হচ্ছে, N2O হচ্ছে অথবা NO2 হচ্ছে। দেখো এক্সাম্পল দিয়ে আমরা এখানে দেখিয়ে দিয়েছি কি হয়েছে। কপারের সাথে যদি আমরা ডাইলুট HNO3 দেই তাহলে কি হয়, কপার নাইট্রেট NO প্লাস ওয়াটার। যদি জিঙ্কের সঙ্গে আমরা অ্যাক্টিভ মেটালের সঙ্গে ডাইলুট HNO3 দেই তাহলে কি হয়, মেটাল নাইট্রেট N2O এন্ড ওয়াটার। আর 3 নম্বরে কি করেছি, আমরা কপারের সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 দিয়েছি, তখন কিন্তু NO2 গ্যাস তৈরি হয়েছে। ধাতুর মধ্যে আমরা এইভাবে যদি শিখি তো আমাদের অনেক সিম্পল হয়ে যাবে বিক্রিয়াগুলোকে মনে রাখতে। আবার অধাতুর ক্ষেত্রে যদি যাও তাহলে কি হবে, মনে রাখবে অধাতুর ক্ষেত্রে প্রত্যেকটি অক্সো অ্যাসিড তৈরি করবে, প্রত্যেকটি নন মেটাল অধাতু অক্সো অ্যাসিড তৈরি করবে, আর সঙ্গে কি হবে, NO2। সবগুলোতেই তৈরি হবে NO2। তাহলে আমার লক্ষ্য রাখতে কি হবে, যে যেমন কার্বন এক আণবিক, অ্যাটমিসিটি 1, P4 ফসফরাসের ক্ষেত্রে অ্যাটমিসিটি 4, সালফারের ক্ষেত্রে S8, আয়োডিনের ক্ষেত্রে I2। এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে যে অ্যাটমিসিটি 1, অ্যাটমিসিটি 4, অ্যাটমিসিটি 8, অ্যাটমিসিটি 2। এখন যদি তুমি তার সঙ্গে HNO3 রিঅ্যাকশন করো, কার্বন থেকে যে অক্সো অ্যাসিড হবে তা কি হবে, H2CO3 কার্বনিক অ্যাসিড। ফসফরাস থেকে যেটা কি হবে, ফসফরিক অ্যাসিড H3PO4। আর যদি আমরা সালফার থেকে করি তাহলে কি আসবে, H2SO4 পাচ্ছি। আর যদি আয়োডিন হয় তার থেকে আমরা কি পাই, HiO3। তো এই হলো অক্সো অ্যাসিড গুলো, আর সঙ্গে আমরা কি দিলাম, NO2। দেখো আমরা ইজিলি কিন্তু নাইট্রিক অ্যাসিডের অধাতুর সাথে বিক্রিয়াগুলো দেখতে পারি। আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার পর চলে যাব ফসফরাস অ্যাসিডের মধ্যে। ফসফরাস অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো যে এখানে কিন্তু ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে আমরা 2 রকমের লবণ তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে কি সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, তারপরেরটা কি হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। 2 রকমের লবণ তৈরি করছে। আবার ফসফরাস অ্যাসিড কিন্তু সিলভার নাইট্রেটকে বিজারিত করে সিলভার পদক্ষেপ তৈরি করতে পারে, H3PO4 বা NO3 তৈরি করতে পারে। আবার দেখো এই H3PO3 ফসফরাস অ্যাসিডটা কি হয়, অটো অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে H3PO4 এন্ড ফসফিন তৈরি করতে পারে। এখন দেখো আমরা কি করছি, সুপার ফসফেট অফ লাইম সম্পর্কে দেখছি। সুপার ফসফেট অফ লাইমটা কি, এটা কিন্তু একটা মিশ্রণ, কার, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট মনোহাইড্রেট এবং জিপসামের 1:2 মিশ্রণ। এই 1:2 মিশ্রণ কে আমরা একসাথে আমরা বলতে পারি এটাকে বলি সুপার ফসফেট অফ লাইম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সার। তোমরা জানো গাছ যখন সার নেয় ও কিন্তু দ্রবীভূত অবস্থায় নেয়। যে সমস্ত ফসফেট জলে দ্রবীভূত হয় তারাই সার হিসেবে ব্যবহৃত হয়, বাকিগুলো সার হিসেবে ব্যবহৃত হবে না। সুপার ফসফেট কিন্তু জলে দ্রবণীয়, যার জন্য সার হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখো আমরা কিছু কোয়েশ্চন সেট করছি। কোয়েশ্চনগুলো কি আছে, দেশলাই বক্সে সাদা ফসফরাস ব্যবহৃত হয় না কেন, সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা অধিক সক্রিয় কেন। এই যে 5টা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, এইগুলো তোমরা কি করবে, বাড়িতে রেডি করে নিয়ে আসবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আর
আমি আচ্ছা, তোমরা তো বলতে পারো দেশলাই বাক্সে সাদা ফসফরাস ব্যবহৃত হয় না কেন? কারণ সাদা ফসফরাস কি করে বাতাসের অক্সিজেনের সঙ্গে 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 বিক্রিয়া করে নিতে পারে, তাই সাদা ফসফরাস ডাইরেক্টলি ইউজ না করে আমরা কিন্তু লাল ফসফরাস ব্যবহার করে থাকি। আর সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা অধিক সক্রিয় কোণ আমরা আলোচনা করেছি, তোমরা খাতায় লিখে নেক্সট দিন ক্লাসে নিয়ে আসবে। ফসফনিক অ্যাসিডের আম্লিক ধর্ম আলোচনা করেছি, ওইটাও সুন্দর করে উত্তর তৈরি করে নিয়ে আসবে। তারপর কি আছে, ফসফরাসের অ্যাসিড তীব্র বিজারক কেন, উত্তরটা লিখবে। হোম সংকেত কি বুঝিয়েছিলাম, ওইটাও তোমরা তৈরি করবে। আজকে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করেছি, বাকি যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে। স্যার ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।